أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين الحمد لله আজকে আমরা বেসিক কম্পিউটার কোর্সের দ্বিতীয় ক্লাসে চলে আসছি। তো লাস্ট ক্লাসে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে জানার চেষ্টা করছিলাম, পাশাপাশি মাইক্রোসফট ওয়ার্ডের কোথায় কি আছে এবং মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক কিছু কাজও দেখার চেষ্টা করছি। এখন আমরা যেটা শুরু করব মাইক্রোসফট ওয়ার্ডের এর পরের ধাপ শেখা শুরু করব ইনশাআল্লাহ। তো আপনাদের কাজ করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, কোনো কিছু বুঝতে পারছেন না বা আরো একটু ক্লিয়ারিফিকেশন দরকার, তো সেক্ষেত্রে আমাদের ক্লাস শেষে প্রশ্নোত্তর পর্বে থাকবে। সেখানে আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারবেন, সেটা আজকের ক্লাসের হোক বা গতকালের ক্লাস বা যে কোনো ক্লাসের প্রশ্নোত্তর প্রতিদিনের ক্লাস শেষের প্রশ্নোত্তর পর্বেই করা যাবে ইনশাল্লাহ। ওকে, তো আজকে আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট ওয়ার্ডের প্যারাগ্রাফ রিলেটেড যে আলোচনাটা আছে সেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে ফেলি। এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম আমরা। তো লাস্ট ক্লাসে আমরা ক্লিপবোর্ড এবং ফন্ট নিয়ে আলোচনা শেষ করছিলাম। আজকে আমরা প্যারাগ্রাফ, স্টাইলস, এডিটিং এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। তো প্যারাগ্রাফ বলতে আসলে মাইক্রোসফট ওয়ার্ডে কি বোঝায়? প্যারাগ্রাফ বলতে মাইক্রোসফট ওয়ার্ডের যতক্ষণ পর্যন্ত আপনি একটা লাইন ব্রেক না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার একটা প্যারাগ্রাফ কন্টিনিউ চলতে থাকে। ধরেন যে আমরা এখানে লিখতেছি হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ, আই অ্যাম ফ্রম বাংলাদেশ। এই যে লিখতেছি, আমি এভাবে যদি কন্টিনিউ করতে থাকি তাহলে কিন্তু একটা প্যারাগ্রাফের ভিতরেই চলতেছে। যখন আমি এন্টার দিয়ে দিলাম বা লাইন ব্রেক দিয়ে দিলাম, তখন হচ্ছে আমার এই উপরের প্যারাগ্রাফটা ক্লোজ হয়ে গেল, নতুন আরেকটা প্যারাগ্রাফ শুরু হলো। দিস ইজ দ্য নিউ প্যারাগ্রাফ। ওকে, তো এখন আমার কিন্তু দুইটা প্যারাগ্রাফ আছে, যদিও একটা লাইনে একটা প্যারাগ্রাফে একটা করে সেন্টেন্স, তারপরও একটা সেন্টেন্স দিয়েও একটা প্যারাগ্রাফ এখানে কাউন্ট হবে। তো এই প্যারাগ্রাফ নিয়ে মূলত আজকের আলোচনা। আমরা হচ্ছে একটু ডামি কিছু টেক্সট নিয়ে আসি। ডামি টেক্সট বলতে ইজ ইকুয়াল টু, আপনারা ওইটা ইউজ করতে পারেন একটা শর্টকাট, লরেন 1/10 ইজ ইকুয়াল টু লরেম 1/10। এটা দিয়ে যদি আমরা এন্টার দিই তাহলে ডামি একটা প্যারাগ্রাফ চলে আসে। তো যেহেতু আমাদের প্যারাগ্রাফ প্র্যাকটিস করতে হবে, এই কারণে আমরা কষ্ট করে আর লিখলাম না, প্যারাগ্রাফটা নিয়ে আসলাম, আমরা এবার প্র্যাকটিস করব। এটার কোনো মিনিং নাই, এখানে যে লেখাগুলো আছে এগুলার কোনো মিনিং নেই, জাস্ট ডামি টেক্সট। ঠিক আছে, আমাদের প্র্যাকটিসের জন্য জাস্ট। তো এই প্যারাগ্রাফের ভিতরে লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যখন আমরা কোনো কিছু করতে যাই সেটা সিলেক্ট করতে হয়। ধরেন যে আমি এইটুকুকে বোল্ড করব, এইটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারপরে এখান থেকে এই যে বিতে চাপ দিলে বোল্ড হয়। ঠিক আছে, কিন্তু প্যারাগ্রাফের ক্ষেত্রে পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করার দরকার নাই। প্যারাগ্রাফের ক্ষেত্রে শুধুমাত্র প্যারাগ্রাফের যে কোনো জায়গায় আপনার কার্সরটা থাকলেই হবে, মাউসটা ক্লিক করা থাকলেই হবে। এবার প্যারাগ্রাফের যে ফাংশনালিটিস আছে এখানে সবগুলো ফাংশনালিটিস আমরা অ্যাপ্লাই করতে পারবো যদি এখান থেকে যে কোনো একটা জায়গায় ক্লিক করা থাকে। ওকে, তো এবার আমরা প্যারাগ্রাফে আসলে কি কি আছে যদি দেখি। প্রথম যেটা সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আমরা নিচের দিক থেকে যদি আসি, অ্যালাইনমেন্ট দেখেন আমার এই প্যারাগ্রাফের লেখাগুলো কিন্তু বাম দিক থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে ডান দিকে গেছে, যেহেতু ইংলিশ বাম থেকে ডান দিকে যায়, ইংলিশ এবং বাংলা। আরবির ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে আসে, তাই না? তো অ্যালাইনমেন্টটা এখন লেফট অ্যালাইনমেন্টে আছে, এই যে লেফট অ্যালাইনমেন্ট। এরপরে যেটা আছে সেন্টার অ্যালাইনমেন্ট এবং এইটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। তো এটার বোঝার জন্য, সহজে বোঝার জন্য আমরা এখানে একটা হেডিং লিখি, দিস ইজ আ হেডিং। ওকে,
তো এটা দেখেন আমার এই লেখাটা লেফটে আছে। আর এটাকে যদি আমি অ্যালাইনমেন্টটা জাস্ট চেঞ্জ করে দেই, আমি এইখান থেকে এই মাঝখানের এটাতে ক্লিক করি, তাহলে এটা কিন্তু সেন্টারে চলে আসছে। আবার যদি আমি এই ডানে ক্লিক করি, তাহলে এটা রাইটে চলে আসছে। তাহলে এই লেখাটা কোন জায়গা থেকে শুরু হচ্ছে বা অ্যালাইন হচ্ছে, সেটা আমরা এইখান থেকে কন্ট্রোল করতে পারি। লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট এবং রাইট অ্যালাইনমেন্ট। ৩ টা অ্যালাইনমেন্ট আছে এখানে। ৩ টা অ্যালাইনমেন্টের যেকোনো অ্যালাইনমেন্টে আমরা লেখাটাকে সাজাইতে পারি। তো এই লেখাটা কোন অ্যালাইনমেন্টে আছে? লেফট অ্যালাইনমেন্টে আছে। পুরো প্যারাগ্রাফটাকে যদি আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করতে চাই, এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে দিব। তাহলে ২ দিক থেকেই সেন্টারে আছে। আর যদি রাইট করতে চাই, তাহলে এই যে ডান পাশটা কিন্তু দেখেন সমান আছে, বাম পাশটা সমান নাই। তো সাধারণত লেফট অ্যালাইনমেন্টেই থাকে। আর যদি আমরা ২ পাশ সমান করতে চাই, যে আমার হচ্ছে দেখেন বাম পাশটা খুবই সুন্দর লাগতেছে, কিন্তু ডান পাশটা কিন্তু এলোমেলো। এটা এখানে শেষ হইছে, এটা একটু সামনে শেষ হইছে, এটা একটু পিছনে শেষ হইছে। ঠিক আছে? এটাকে যদি আমরা কন্ট্রোল করতে চাই, তখন ৪ নাম্বার যে অ্যালাইনমেন্টটা আছে জাস্টিফাই, সেই জাস্টিফাইটা দিয়ে দিতে হয়। জাস্টিফাই দিলে কি হইলো আমাদের ২ পাশটাই সমান। দেখেন এই পাশও সমান, এই পাশটাও আমাদের সমান। এই জাস্টিফাই দেওয়ার কারণে আমাদের সুন্দর লাগতেছে প্যারাগ্রাফটা। এটা আমরা বিভিন্ন জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে এটা ইউজ করা হয়। তবে কিছু প্রয়োজনে আমাদের শুধু লেফট অ্যালাইনমেন্টও ব্যবহার করতে হবে। তো আমরা এখানে ৪ টা অ্যালাইনমেন্ট দেখলাম। লেফট, সেন্টার, রাইট এবং জাস্টিফাই। এইগুলার প্রত্যেকটা শর্টকাট আছে। এই শর্টকাটগুলো আমাদের মনে রাখা দরকার। যেমন আমরা যদি লেফট অ্যালাইনমেন্টে দিতে চাই এটাকে কন্ট্রোল এল লেফট, কন্ট্রোল ই সেন্টার, কন্ট্রোল সি তে সেন্টার না, কন্ট্রোল ই তে সেন্টার। ঠিক আছে? আর রাইট এর জন্য কন্ট্রোল আর, ডান পাশে। আর যদি জাস্টিফাই করতে চাই কন্ট্রোল জে। ঠিক আছে? এই যে এটাতে যদি আমরা জাস্টিফাই দেখাই কন্ট্রোল জে দিলাম। এই যে জাস্টিফাইটা আগে ছিল, এখন জাস্টিফাইটা চলে গেল। আবার যদি আমরা কন্ট্রোল জে চাপি, তাহলে জাস্টিফাইটা আমাদের চলে আসলো। ওকে? এই হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট, লেফট, সেন্টার, রাইট এবং জাস্টিফাই। ওকে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের লাইন স্পেসিং বা লাইন হাইট। সেটা আমরা কন্ট্রোল করতে পারি এইখান থেকে। একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কত হবে সেইটা আমরা কন্ট্রোল করব এখান থেকে। তো এখান থেকে আমরা যদি লাইন হাইটটা দেখেন, যদি সাধারণত 1.15 থাকে, আমরা যদি সিঙ্গেল লাইন স্পেস দিতে চাই 1.0, এটা হচ্ছে সবচেয়ে কম। অর্থাৎ ফন্টের সাইজ যা সেইম একটা লাইন হাইট এখানে থাকবে। তারপরে যদি লেখা বেশি হয়, তখন হচ্ছে এই 1.0 এটা ইউজ করব আমরা, যখন লেখা বেশি হবে লাইন হাইট। আর 1.15 এটা মোটামুটি স্ট্যান্ডার্ড, মানে গ্যাপটা একটু হালকা বেশি, এটা পড়তে সুবিধা হয়। কিছু ক্ষেত্রে 1.15 দিতে হয়। যেমন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যখন আমাদের টেক্সট কম, তখন হচ্ছে আমরা এই 1.15 মাঝে দেই, 1.5। আর বাকি যেগুলো আছে এগুলা একটু বেশি গ্যাপ, এগুলা সচরাচর ইউজ হয় না। আপনার কিছু পয়েন্টে ইউজ হইতে পারে। ঠিক আছে? তো আমরা এখান থেকে 1.15 দিয়ে দিলাম। তো লাইন হাইটটা আমরা কন্ট্রোল করতে পারি এইখান থেকে। এমডি ইয়াসিন আরাফাত ভাই হাত তুলছেন। প্রশ্ন থাকলে ক্লাস শেষে ইনশাল্লাহ। জি না ভাই, এখন এইটা রিলেটেড আর কি, আমাদের এখানে যদি ফন্টটা যদি বড় হয় তাহলে কি গ্যাপটা কি বড় হবে? এটা কি মানে যে ফন্টে এখন লিখছেন, ধরুন ফন্ট হচ্ছে 12তে লেখার কারণে মানে আমরা যদি এটার মানে স্পেস মানে একটা লাইন থেকে আরেকটা লাইন স্পেস যদি 1 দিই তাহলে এটা অনেক কাছাকাছি হয়। কিন্তু আমার ফন্টের সাইজ যদি ধরেন আমি 30 দিই তাহলে কি মানে এটার মধ্যে কি মানে ছোট করা যাবে, নাকি ওইটার ফন্ট অনুসারে ওইটার মানে একটা লাইন থেকে আরেকটা লাইন স্পেস হবে? প্রশ্ন আচ্ছা, হচ্ছে এটা। বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ, আমি বলতেছি। তবে প্রশ্নগুলো আমরা শেষে নেব ইনশাল্লাহ। ওকে? তো এটা যেহেতু বলছেন ভাই, আমি একটু বলতেছি ঘটনাটা। এটা ফন্ট সাইজটা যাই হবে না কেন, ধরেন যে আমার এখানে ফন্ট সাইজ 12, যখন আমি 1 দেই, লাইন হাইট 1 দেই, তখন এই হাইটটা 12 হয়। যখন আমার ফন্ট সাইজ থাকে হচ্ছে ধরেন যে 20, ফন্ট সাইজ দিয়ে দিলাম 20, তখন লাইন হাইটটাও কিন্তু বেড়ে 20 হইছে। যদি 12ই থাকতো লাইন হাইট, তাইলে কিন্তু আমার এইখানে আহ, একটার গায়ে আরেকটা লেগে যেত। ঠিক আছে? তো এইটা ফন্ট সাইজ যদি বেশি হয় লাইন হাইটটা অটোমেটিক বাড়ে। তো ধরেন যে আমি এখানে যদি
টু দেই, টুতে যে লাইন হাইটটা আছে, এখন যতটুকু লাইন হাইট আছে, কিন্তু আমি যদি ফন্ট সাইজ 12 দিয়ে দিই তখন কিন্তু লাইন হাইটটা অত নাই। তাহলে দেখেন আমার ফন্ট বাড়ার সাথে সাথে ওই গ্যাপটাও বাড়তেছে। এটা রেশিও আকারে কাজ করে। ফন্ট সাইজ যা আছে সেটা 2 মানে হচ্ছে এটা দ্বিগুণ হয়ে যায় আর কি। ঠিক আছে? তো এটা হচ্ছে লাইন হাইট। তো লাইন হাইট সাধারণত আমরা হচ্ছে 1.15 দিব, অথবা হচ্ছে একটু যদি বেশি লাগে তাহলে 1.5, এর চাইতে বেশি না দেওয়াটাই ভালো, তাহলে অনেক ফাঁকা ফাঁকা লাগবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের শেডিং। প্যারাগ্রাফে চাইলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। প্যারাগ্রাফে, শুধুমাত্র প্যারাগ্রাফে, এটা কিন্তু টোটাল পেজে না। প্যারাগ্রাফে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। সেটা এখান থেকে দেব আমরা। এখান থেকে যে কোনো কালার আমরা পছন্দ করতে পারি। ধরেন যে আমি এই কালারটা দিলাম। এতে শুধুমাত্র এই প্যারাগ্রাফের ভিতরে কালারটা পড়লো। এইখানে এসে যদি আমি একটা প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, এই যে দেখেন, এটাতে কিন্তু ডিফারেন্ট একটা কালার হইলো। তো এইটা শুধুমাত্র প্যারাগ্রাফে আমার এপ্লাই হচ্ছে। আপনি যেই প্যারাগ্রাফটা সিলেক্ট করবেন সেই প্যারাগ্রাফের উপর। আমরা যদি চাই যে আমরা কোনো ব্যাকগ্রাউন্ড কালার রাখবো না, তখন এখান থেকে নো কালার ক্লিক করলেই এই কালারগুলো চলে যাবে। ওকে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা চাইলে প্যারাগ্রাফে চাইলে বর্ডার দিতে পারি। শুধুমাত্র প্যারাগ্রাফের ভিতরেই আমি বর্ডার ইউজ করতে পারি। সেটা চারদিকের বর্ডার ইউজ করতে পারি, অথবা যেকোনো একদিকের বর্ডার ইউজ করতে পারি। যেমন ধরেন যে এই প্যারাগ্রাফটাতে আমি একটা বর্ডার দিয়ে দিতে চাই চারদিকে। তখন এই যে এখানে চলে আসবো, এখান থেকে অল বর্ডারস দিয়ে দিব। তাহলে দেখেন চারদিকের বর্ডার কিন্তু আমার চলে আসছে। ওকে? তা আমরা যদি এখান থেকে নো বর্ডারস দিয়ে দিই তাহলে সব বর্ডার চলে গেল। তা আমি যদি চাই শুধু বটম বর্ডার থাকবে, আর কোনো বর্ডার থাকবে না, তাহলে এইখান থেকে আমরা যেটা করব, শুধু বটম বর্ডারটা দিয়ে দিব। তাহলে দেখেন শুধুমাত্র নিচের বর্ডারটা আছে। এটাতেও যদি আমি শুধু বটম বর্ডার দিয়ে দিই, তাহলে আমাদের মানে এই যে বটম বর্ডারটা চলে আসছে। ওকে? তো শুধু বটম বর্ডার যদি দেন তাহলে শুধু নিচের বর্ডার আসবে। আর যদি অল বর্ডারস দেন তাহলে সব দিকের চারদিকের বর্ডারটাই আমাদের চলে আসবে। এইভাবে আমরা বর্ডার কন্ট্রোল করতে পারি। আ কিছু, কিছু পয়েন্টে আমাদের শুধুমাত্র একটা বর্ডার লাগে। কিছু, কিছু পয়েন্টে আমাদের হচ্ছে মাল্টিপল বর্ডার লাগে। আমরা যদি উপরেরটাকে ডিলিট করে দেই, এইটাতে ধরেন যে আমার লেফট এর বর্ডারটা লাগবে। শুধু লেফট এর। তখন আমরা কি করব, এখান থেকে লেফট বর্ডার এটা দিয়ে দিব। দেখেন শুধু বাম পাশের বর্ডারটা আসছে। বা শুধু ডান পাশের বর্ডার যদি চান, এখান থেকে ডান পাশের বর্ডার আপনি দিয়ে দিতে পারেন। তো এইটা আমাদের যখন যেখানে প্রয়োজন হবে সেই অনুযায়ী আমরা বর্ডারটা ব্যবহার করব। ওকে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বুলেট কিভাবে ইউজ করতে হয়। আমাদের ধরেন যে আপনি একটা লিস্ট করতেছেন, সেই লিস্টের ক্ষেত্রে আমরা কিভাবে বুলেট ইউজ করতে পারি। ধরেন আমরা হচ্ছে আ আমাদের ক্লাসের যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলোর একটা লিস্ট করব। তাইলে সাবজেক্ট লিস্ট, ঠিক আছে? সাবজেক্ট লিস্টের ক্ষেত্রে বুলেটের জন্য আমরা এইখান থেকে বুলেট অন করে দিতে পারি। ধরেন যে আমি এই বুলেটটা দিয়ে দিলাম। তাহলে এবার আমরা হচ্ছে সাবজেক্ট লেখা শুরু করব বাংলা। এন্টার দিলাম। দেখেন অটোমেটিক কিন্তু আরেকটা বুলেট পয়েন্ট নিয়ে নিছে। ইংলিশ, ম্যাথ, অ্যাকাউন্টিং, ঠিক আছে? তারপরে অ্যারাবিক। তো এই যে যেই বুলেট গুলো এটা কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে। আমরা একবার সেট করার সাথে সাথেই এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। আমরা চাইলে বুলেট চেঞ্জ করতে পারি। এইখান থেকে যেকোনো বুলেট দিতে পারি। ধরেন যে আমরা এই যে টিক চিহ্ন, এই বুলেটটা দিয়ে দিলাম। ওকে? বা আপনি এখান থেকে এইটা দিয়ে দিতে পারেন, অথবা আপনার যেটা পছন্দ হয় সেই বুলেটটা এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে বুলেটের ক্ষেত্রে ধরেন আপনার এখানে বুলেটের সংখ্যা কম, বা আপনি টিক চিহ্নটা খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে? বা এখানে যে কয়টা আছে আমরা আ আ ভিন্ন কিছু বুলেট ইউজ করতে চাই। যেমন ধরেন যে মাঝে, মাঝে দেখবেন হাতের আইকন আছে কিছু। হাত দিয়ে ইন্ডিকেট করতেছে। অথবা ধরেন যে বইয়ের আইকন দিতে চান। অথবা উম আ ভিন্ন কোনো আপনি একটা আ চেক বক্স টাইপের আইকন দিতে চান। তখন আমরা চলে যাব ডিফাইন নিউ বুলেট এ। এখান থেকে সিম্বল এ চলে যাব। সিম্বল এ গিয়ে দেখেন এখানে অনেক বুলেট আছে। উইংডিংস এ চলে যাব, ফন্ট থেকে উইংডিংস। এটাতে আসলে এখানে দেখবেন যে অনেক রকমের ফন্ট আছে। একটু শুরুতে যদি চলে আসি,
দেখেন এখানে বইয়ের আইকন আছে, এই যে হাতের আইকন আছে, টেলিফোনের আইকন আছে। তো ধরেন যে আমরা এই টেলিফোনের আইকনটাই ইউজ করতে চাই। এখান থেকে ওকেতে চাপ দিব। এখানে দেখা যাচ্ছে টেলিফোনের আইকন চলে আসছে, ওকে। দেখেন। তাই টেলিফোনের আইকন দিয়ে আমরা হচ্ছে বুলেটটা হয়ে গেল। এবার যদি আমি আরেকটা বাড়াই, সেটা হচ্ছে ধরেন চেক। ঠিক আছে? এই যে অটোমেটিক কিন্তু আমার এখানে এটা এড হয়ে গেল। তো এটা আমরা এখান থেকে যেমন এড করে নিতে পারি। একবার এড করলে সাধারণত এখানে থেকে যায়। পরবর্তীতে আপনি এটা ইউজ করতে পারবেন। এরপরে যেটা আসে সেটা তো আমরা বুলেট চাইলে ইউজ করতেই পারি। আমরা চাইলে এখান থেকে নাম্বারও ইউজ করতে পারি। ১, ২, ৩, 1, 2, 3, হ্যাঁ? এই জাতীয় নাম্বারগুলাও ইউজ করতে পারি। তো আমি এখান থেকে 1, 2, 3 এটা দিলাম। এই যে এখানে 1, 2, 3 চলে আসছে। তো এখানে যে বিষয়টা আমাদের বিভিন্ন রকমের নাম্বার সিস্টেম কিন্তু আছে। ABCD আছে। তারপরে হচ্ছে এখানে রোমান সংখ্যা আছে। ABCD বড় হাতের আছে। ঠিক আছে? তারপরে এই যে ১, ২, ৩ কিন্তু ব্রাকেটে ১, ২, ৩। তো এখন ধরেন যে আপনার ওইখানে ১, ২, ৩ আ আছে কিন্তু এই ২ টা ব্রাকেট সম্পূর্ণ নাই। মানে ২ দিকেই ব্রাকেট এরকম নাই। তখন আপনি কি করবেন? তখন হচ্ছে এইখান থেকে এই যে সেট নাম্বারিং ভ্যালু অথবা ডিফাইন নিউ না নাম্বার ফরমেট এটাতে চলে আসেন। এইখানে আইসা এই যে একটাতে হাত দিবেন না। হাত না দিয়ে বাকি ২ পাশে আপনি যা ইচ্ছা দেন। ঠিক আছে? তো ২ পাশে ধরেন যে এখন ব্রাকেট দেওয়া আছে। আপনি ব্রাকেট তুলে যদি ধরেন যে এরকম দিতে চান, ২ টা ড্যাশ বা ৩ টা ড্যাশ এভাবে দিতে চান, তাইলে কিন্তু এভাবে এই নাম্বারগুলা আসবে। মানে এটা এইখানে যেই কয়টা স্টাইল আছে সেই কয়টাই যে ইউজ করতে হবে বিষয়টা এরকম না। তো ধরেন আমরা চাচ্ছি এরকম হবে যে কোয়েশ্চেন 1 এভাবে আসবে। কোয়েশ্চেন 1, কোয়েশ্চেন 2, কোয়েশ্চেন 3 এইভাবে নাম্বারগুলা আসবে। তো এর জন্য আমরা কি করব? ডিফাইন নিউ নাম্বার ফরমেট এইখান থেকে আমরা এটাকে কেটে দিলাম। এখানে একটা শেষে ক্লোন দিয়ে দিলাম। আর শুরুতে দিয়ে দিলাম হচ্ছে কোয়েশ্চেন 1 ঠিক আছে? ওকে দিয়ে দেই। এই যে দেখেন কোয়েশ্চেন 1, কোয়েশ্চেন 2, কোয়েশ্চেন 3 কোয়েশ্চেন কিন্তু আমার বারবার লেখা লাগতেছে না। অটোমেটিক হচ্ছে ওই যে যেহেতু আমি সেট করে দিছি তখন হচ্ছে বা কোয়েশ্চেন তো না আমরা এখানে যেহেতু সাবজেক্ট দিছি তা আমরা কোয়েশ্চেনের জায়গায় সাবজেক্ট লিখে দেই তাহলে আরো সুন্দর লাগবে জিনিসটা। সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3 এই যে দেখেন সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3 এভাবে অটোমেটিক আমি যখন সাবজেক্ট 6 আসছে আমি 7 দিলাম অটোমেটিক সাবজেক্ট 7 চলে আসছে। ফিক দিছিলাম এবার হচ্ছে আমরা ধরেন যে দিয়ে দিলাম হচ্ছে ফিজিক্স। ওকে? এই। এটা গেল হচ্ছে আমরা নাম্বারগুলোকে আমাদের মন মতো সাজাইতে পারি। ঠিক আছে? এরপরে আসেন যে আমরা তো ইংলিশে নাম্বারিং দেখলাম। আমাদের বাংলাতে নাম্বারিং প্রয়োজন হয়। তাই না? বাংলাতে নাম্বারিং এর জন্য আমাদের আনসি ফরমেট বা হচ্ছে বিজয়ের যেই ফন্ট গুলো আছে আনসি আ ফরমেটের সেইগুলার কোন একটা ইউজ করতে হবে। যেমন আমি এটা টোটালি কেটে দেই। সবকিছুই একেবারে 100% কেটে দিলাম। তো ধরেন যে আমরা বাংলাতে একটা লিস্ট করব। বাংলাতে লেখার সিস্টেম কি? জানা আছে? বাংলা টাইপিং নিয়ে কথা বলছিলাম আমরা লাস্ট ক্লাসে। তো আমরা বাংলা নিয়ে কথা বলি নাই। শুধু ইংলিশ টাইপিং নিয়ে কথা বলছি। তো আজকে বাংলা টাইপিং নিয়ে একটু একটু কথা বলবো। আপাতত হচ্ছে আপনাদেরকে বুলেটটা একটু দেখাচ্ছি। তারপরে আমরা বাংলা টাইপিং নিয়ে একটু পরে বিস্তারিত বলব। তো বাংলা টাইপিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে সুতুনি এমজে এই যে সুতুনি এমজেটা ইউজ করি এবং বিজয় অল্ট্রা কন্ট্রোল বি এইখানে আমার বিজয় ইনস্টল করা আছে। এখান থেকে আমরা শো স্টপ বার এই যে বিজয়টা চলে আসছে। বিজয় ক্লাসিক দেওয়া আছে। এবার আমি লিখলেই বাংলাতে লিখতে পারবো। ঠিক আছে? তো আমি ধরেন যে লিখলাম হচ্ছে আমার দেশে তুমি কি করো? ঠিক আছে? এটা লিখলাম। এই যে বাংলাতে লেখা যাচ্ছে। ওকে? তো এইটা দরকার নেই। আমরা যেটা চাচ্ছিলাম যে সাবজেক্টের লিস্ট চাচ্ছিলাম। তাহলে বিষয় তালিকা লিখলাম। বিষয় তালিকা। ওকে? তো বিষয় তালিকা দিয়ে দিলাম এখানে। তো বিষয় তালিকার জন্য আমরা এখান থেকে ধরেন যে এই যে ১, ২, ৩ এইটা ইউজ করলাম। অটোমেটিক কিন্তু এটা দেখেন এখন কিন্তু বাংলায় আসছে। কারণ আমার সুতুনিয়াম যে সিলেক্ট করা। এর জন্য বাংলায় অটোমেটিক চলে আসছে। বিষয় হচ্ছে বাংলা, ইংরেজি, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান। ওকে। তো এখন যদি আমি এই যে নাম্বারটা বাংলায় কিভাবে হইলো? নাম্বারটা বাংলায় হইলো কারণ আমি বাংলায় লিখতেছি।
এখন আমি চাইলে এটাকে বাংলায় থেকেও ইংলিশ করতে পারি। সেটার জন্য এই যে এইখানে নাম্বারে ক্লিক করব। ক্লিক করে এটার ফন্টটা চেঞ্জ করে দেব। ধরেন যে টাইমস নিউ রোমান। তাহলে দেখেন আমি কিন্তু লিখছি বাংলায়, কিন্তু এই নাম্বারগুলো ইংলিশ। আবার চাইলে এটাকে বাংলা করতে পারবো। এটাতে ক্লিক করলাম আমরা। ক্লিক করে এটার ফন্টটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে? আমি ফন্ট চেঞ্জ করব এই নাম্বারের, তাহলে অটোমেটিক এই কাজটা হবে। তাহলে এইখানে যদি আমি এরকম দেই বিষয় বাংলা, হ্যাঁ, এই বিষয় শব্দটা এটার সাথে অ্যাড করে দিই। ইংরেজিতে যেমন সাবজেক্ট 1 সাবজেক্ট 2 দিছিলাম, এখানেও যদি এটা দিতে চাই তাহলে আমরা কি করব? এখান থেকে ডিফাইন নিউ ফরম্যাট, এইখান থেকে এই যে 1 যেটা আছে সেটাকে কেটে দিলাম আমি। বিষয় 1 শেষে কোলন দিয়ে দিলাম। ওকে। এই যে দেখেন বিষয় 1 বাংলা, বিষয় 2 ইংরেজি, বিষয় 3। তো এটা আপনি প্রশ্নের ক্ষেত্রেও দিতে পারেন। প্রশ্ন 1, প্রশ্ন 2, প্রশ্ন 3। ঠিক আছে? তো এভাবে আমরা বাংলা ইউজ করতে পারি। এরপরে বাংলাতে আরেকটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে আমরা যদি ক, খ ইউজ করতে চাই, তখন কি হবে? তখন হচ্ছে এখান থেকে যদি এবিসিডি দিয়ে দেই আমরা, এই যে এবিসিডি, তাহলে এবিসিডিতে সমস্যা হচ্ছে কি আমার এই যে অ থেকে শুরু হচ্ছে। এ, অ থেকে শুরু হচ্ছে। তা আমি যদি ক থেকে শুরু করতে চাই, তাইলে কি করতে হবে? তাইলে আমাদের হিসাব করতে হবে যে ক থেকে শুরু করতে হইলে ইংলিশের আ কত থেকে আসে? যেমন হচ্ছে অ, আ, ই এটা যদি হিসাব করি, এটা হচ্ছে আমার অ্যালফাবেট আছে ধরেন যে বাংলায় স্বরবর্ণ আছে ১১ টা। তাহলে ১১ টার পর ইংলিশ অ্যালফাবেট এ, বি, সি, ডি হিসাব করে যেটা আসে সেটা দিতে হবে। সেটা হচ্ছে কে। কে যদি দেই আমরা, তাইলে দেখবেন যে আমার এখানে ক থেকে শুরু হচ্ছে। তো এটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। এইখান থেকে ডিফাইন সেট নাম্বারিং ভ্যালু। এখানে এসে দেখেন এ দেওয়া আছে। এ না দিয়ে আমরা দিয়ে দিলাম হচ্ছে কে। ঠিক আছে? এই যে কে দিয়ে দিলাম। ওকে। এবার দেখেন এই যে ক থেকে শুরু হইছে। ক, খ, গ, ঘ। ওকে? তো এটা আমরা এভাবে করতে পারি। ইভেন এটা আমরা সেট নাম্বারিং ভ্যালু কিছু, কিছু পয়েন্টে অনেকের এরকম মনে হয় যে এটা সবসময় মনে হয় যে ১, ২ থেকেই শুরু হবে। এটা কিন্তু বিষয়টা এরকম না। আপনি চাইলে ধরেন যে এখানে ১, ২, ৩ আছে। আপনি চাচ্ছেন যে শুরু হবে ১০ থেকে। তো ১০ থেকে যদি শুরু করতে চান তাহলে কি করতে হবে এখান থেকে? এই যে সেট নাম্বারিং ভ্যালু, এটা ১ না দিয়ে এটা হচ্ছে আপনি ১০ দিয়ে দিবেন। তাইলে এটা ১০ থেকে শুরু হবে। এই যে ১০, ১১, ১২, ১৩। ঠিক আছে? তো ওভারঅল হচ্ছে নাম্বারিং এবং বুলেটিং এর একটু ডিটেইলস বললাম। আপনাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজে লাগতে পারে। প্রয়োজনে ভিডিওটা একটু রিপিট করে আবার দেখবেন, যার যেখানে কনফিউশন আছে। আর এখনই যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমরা ক্লাস শেষে এটা নিয়ে আলোচনা করব আবার প্রয়োজনে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। আমরা এগুলা সব একটু বিল্ড করে দেই। আমরা আবার ইংরেজিতে চলে যাই। টাইমস নিউ রোমান। ওকে। তো ইংরেজিতে চলে আসলাম। আমরা হচ্ছে আবার একটা লিস্ট করব। ধরেন যে শপিং লিস্ট। শপিং বানান ভুল হইছে আমরা। এখান থেকে শপিং বানানটা একটু ঠিক করে দিই। তো শপিং লিস্ট করব, আমরা মাল্টি লেভেল লিস্ট করব। এখানে একটা ধরেন যে আমরা কেনাকাটা করব। এই যে দেখেন এখানে মাল্টি লেভেল লিস্ট আছে। তো এখানে আ বুলেট দিয়েও আপনি মাল্টি লেভেল লিস্ট করতে পারেন অথবা নাম্বার দিয়েও করতে পারেন। ঠিক আছে? অথবা নাম্বার এবং বুলেট ২ টা মিলায়েও করতে পারেন। কোন সমস্যা নেই। মাল্টি লেভেল বলতে একটার আন্ডারে আরো ৪-৫ টা সাব আইটেম এরকম হবে। তো আমরা এখান থেকে এই যে এই অপশনটা সিলেক্ট করে দিলাম। ধরেন যে 1 এর আন্ডারে আবার সাব পয়েন্ট হবে। তো এটা 1 এ ধরলাম যে আমি ধরেন যে ড্রেস কিনবো। ড্রেসের আমি হচ্ছে সাব পয়েন্ট কিনবো। ধরেন যে প্যান্ট, শার্ট এগুলা হচ্ছে ড্রেস ক্যাটেগরির। ঠিক আছে? তো এই সাবে যদি আমি যাইতে চাই তাহলে আমি ট্যাব চাপতে হবে। ঠিক আছে? ট্যাব চাপ দিতে হবে। ট্যাব চাপ দিলে এই যে দেখেন 1 থেকে 1.1 এ চলে আসছি আমি। তো এবার আমি লিখলাম হচ্ছে টি-শার্ট, শার্ট, প্যান্ট, তারপরে হচ্ছে আ আর কি আছে? আমি ধরেন যে ড্রেসের ভিতরে একটা টাই কিনতে হবে। ওকে? তো এটা শেষ। ড্রেসের আমার কেনাকাটা শেষ। এবার আমি আবার আ ধরেন কিনবো হচ্ছে ব্যাগ কিনবো আমি। হ্যাঁ? তাহলে ড্রেস শেষ। আমি ব্যাগে চলে যাব। কিন্তু এন্টার দিলে দেখুন 1.5 চলে আসছে। তো এটাকে যদি প্যারেন্ট লেভেলে নিয়ে যেতে চাই তখন শিফট ট্যাব এটা চাপ দিতে হবে। তাহলে 1 থেকে আমি আবার 2 তে চলে আসছি। ওকে? তো ড্রেস না দিয়ে এবার হচ্ছে আমি ব্যাগ দিলাম। ব্যাগে গিয়ে আমি হচ্ছে আবার আ ব্যাগের কিছু সাব আইটেম এড করব। ব্যাগের সাব আইটেম 2.1 থেকে শুরু হইছে। দেখছেন? একটা দিলাম হচ্ছে হ্যান্ড ব্যাগ,
একটা হচ্ছে আহ আর কি কি ব্যাগ আছে? স্কুল তার ব্যাগ, কি পকেট স্কুল ব্যাগ, ব্যাগ, ও আচ্ছা, স্কুল ব্যাগ। ট্রাভেল ব্যাগ, আর কি আছে বলেন তো, দুই চারটা ব্যাগের নাম। ট্রাভেল ট্রাভেল ব্যাগ, ব্যাগ, ট্রাভেল ব্যাগ, হ্যাঁ, ট্রাভেল মানি ব্যাগ, মানি ব্যাগ। মানি ব্যাগ। মানি ব্যাগ। বাহ, মাশাআল্লাহ। ওকে, ফাইন। আচ্ছা, আর ব্যাগ লাগবে না আমাদের। আমরা তাহলে আবার শিফট ট্যাব দিলাম, 3 নম্বরে চলে আসছি। এবার আমরা কেনা করবো ধরেন যে ফুড। ফুডের ক্ষেত্রে আমরা ধরেন যে কিনলাম হচ্ছে, ভালো জিনিস কিনতে হবে, ফ্রুটস। তারপরে হচ্ছে ওই সফট ড্রিঙ্কস কিনা যাবে না কিন্তু, ভালো ভালো খাবার খাইতে হবে। তো ফ্রুটস দিলাম। তারপরে হচ্ছে ধরেন যে উম, লাল চাল, রেড রাইস, ব্রাউন রাইস, লাল চাল খাইতে হবে। তারপরে হচ্ছে ভেজিটেবল খাইতে হবে। বানান ভুল হয়েছে। বানান ভুল হইলে দেখছেন, সহজেই কিন্তু এখানে ক্লিক করলেই যে আপনাকে সঠিক বানানটা দেখাচ্ছে, ক্লিক করলে হয়ে যাবে। এখন তো দিন আপডেট হয়ে গেছে, আমরা কেউ বানান ভুল করবো না, অটোমেটিক ঠিক হয়ে যাবে। এই যে হ্যান্ডব্যাগে এখানে একটা সে সাজেশন দিচ্ছে যে এটা এক শব্দে দিতে হবে, দিয়ে দিলাম আমরা। তাহলে এটা হচ্ছে আমাদের মাল্টি লেভেল লিস্ট। ওয়ান, ওয়ানের আন্ডারে দেখেন 1.1, 1.2, 1.3, 1.4। টু এর আন্ডারে আবার 2.1 হয়েছে, থ্রি এর আন্ডারে 3.1 হয়েছে। এটা যেমন আমরা নাম্বারিং দিয়ে করতে পারি, পাশাপাশি আমি চাইলে মাল্টি লেভেলটা বুলেট দিয়েও করতে পারি। যে আমি এই নাম্বার দিয়ে করব না, আমি হচ্ছে বুলেট দিয়ে করব। এখান থেকে দেখেন এই যে বুলেটের একটা অপশন আছে, মাল্টি লেভেল লিস্টে আসবো আমরা। এই যে দেখেন বুলেটের একটা অপশন আছে। তাহলে এইগুলা প্যারেন্ট গুলা একটা বুলেট ইউজ করছে, আর বাচ্চাগুলা কিন্তু ভিন্ন একটা বুলেট ইউজ হয়েছে। ঠিক আছে। এটার যদি বাচ্চা আপনি আরো কিছু করতে চান, ধরেন যে ফ্রুটস এর আন্ডারে আমরা সাব আরো কিছু করবো। ফ্রুটস এর আন্ডারে আমি করলাম, এই যে ট্যাব দিলাম আমি, অ্যাপেল, সরি, অ্যাপেল, ব্যানানা, তারপরে হচ্ছে আর কি আছে, অরেঞ্জ। ওকে। আর কিছু না, জাস্ট একটা গ্রেপ দিয়ে দিই। তো এই যে আমরা হচ্ছে থার্ড লেভেলের কিন্তু এই করে ফেলছে, চাইল্ড বানাই ফেলছি। ফুডের আন্ডারে ফ্রুটস, ফ্রুটস এর আন্ডারে আবার আরো কিছু ডিটেলস ফ্রুটস বানাইলাম। এটার আন্ডারে যদি কিছু করতে চান, ধরেন যে ব্যানানার আন্ডারে সাব করবেন, জাস্ট এন্টার দিয়ে ট্যাব দেন। ট্যাব দিয়ে হচ্ছে চম্পা কলা, হ্যাঁ, কলা দিয়ে দিলাম, হ্যাঁ। তারপরে সাগর কলা, এটার ইংলিশ কি আমি জানি না, এই কারণে এইভাবে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আ- সবরিগুলা। সবরি কলা, হ্যাঁ। ওকে, ফাইন। কোলা হয়ে গেছে যদিও। তো এইভাবে আমরা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট করতে পারি। ক্লিয়ার বিষয়টা? ফাইন। এবার আমরা হচ্ছে চলে যাব নেক্সট যে বিষয়টা, সেটা হচ্ছে ইনডেন্টেশন। আমরা আবার ওই যে প্যারাগ্রাফটা একটু নিয়ে আসি, লরেম 1/10, এন্টার দিলাম, আমাদের প্যারাগ্রাফটা চলে আসছে। এখন দেখেন আমার এই যে এই পাশে কিন্তু 1 ইঞ্চি জায়গা আছে, উপরেও 1 ইঞ্চি জায়গা আছে, ডান পাশেও 1 ইঞ্চি জায়গা আছে। এর বাইরেও যদি আমার প্রয়োজন হয়, আমি এখানে যদি আরেকটা প্যারাগ্রাফ নিই, লরেম 1/5, ছোট একটা প্যারাগ্রাফ নিলাম। এখান থেকে আমি চাচ্ছি এই প্যারাগ্রাফটা এই এই সেম অ্যালাইনমেন্টে না হয় একটু দূর থেকে শুরু হোক। মাঝে মাঝে হয় না যে আমি একটু গুরুত্বপূর্ণ কিছু লিখতেছি, তো সেক্ষেত্রে আমরা ইন্ডেন্টেশনটা বাড়ায় কমায় ইউজ করতে পারি। এটা হচ্ছে ডিক্রিজ ইন্ডেন্ট, এটা হচ্ছে ইনক্রিজ ইন্ডেন্ট। এটাতে চাপ দেই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন একটু জায়গা ছেড়ে দিছে। তো যদি এটা আবার আগের জায়গায় নিয়ে আসতে হয়, তাহলে আমি এখান থেকে ডিক্রিজ ইন্ডেন্ট দিব। এখানে যতবার চাপ দিবেন তত দূরে যাইতে থাকবে, 1/2 ইঞ্চি করে। দেখেন কোথায় চলে আসছে। আবার এই দিক থেকে ডিক্রিজ দিলে আবার আগের অবস্থায় চলে আসবে। যদিও এখন শেষ, এর আগে তো আর যাওয়ার সুযোগ নেই। তো এখান থেকে ইন্ডেন্টেশন আমরা কমায় বাড়ায় ইউজ করতে পারি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের লেফট টু রাইট টেক্সট ডিরেকশন। এইটা হচ্ছে মূলত অ্যালাইনমেন্ট আর ডিরেকশনের ভিতরে পার্থক্য আছে। যখন আমরা আরবি লিখবো তখন হচ্ছে টেক্সট ডিরেকশনটা R2L, R2L, RTL, রাইট টু লেফট। আর যখন বাংলা বা ইংলিশ লিখবো তখন লেফট টু রাইট, এই ডিরেকশনটা ইউজ করব। ওকে। যে আরবি যেহেতু ডান পাশ থেকে বাম পাশে হয়, এই কারণে রাইট টু লেফট এই ডিরেকশনটা ইউজ করব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সর্টিং। সর্টিংটা বোঝানোর জন্য আমরা এইগুলাকে একটু ডিলিট করে দিই। ডিলিট করে ধরেন যে সর্টিংটা হচ্ছে ওই মানে সিরিয়াল অনুযায়ী সাজানো আর কি। ধরেন যে আমি এখানে লিখলাম 1,
3 5 4 2 7 5 6 এগুলাকে যদি আমি সিরিয়ালি সাজাতে চাই 1 2 3 4 5 6 তাহলে আমি জাস্ট এগুলাকে সিলেক্ট করব, এখান থেকে সর্টে যাব, সর্টে গিয়ে অ্যাসেন্ডিং দিয়ে দিলাম। এই যে দেখেন টাইপ হচ্ছে নাম্বার, অটোমেটিক নাম্বার ধরছে, হ্যাঁ, যেহেতু নাম্বার এইগুলা শুরুতে, অ্যাসেন্ডিং দিয়ে দিলাম। ওকে, দেখেন 1 2 3 4 5 6 7 অটোমেটিক ধরছে। এটা যদি অ্যালফাবেট হইতো বা হচ্ছে আপনি কোনো একটা শব্দ হইতো, কোনো প্যারাগ্রাফ হইতো, সে হচ্ছে প্রথম জিনিসগুলোর উপর বেস করে আপনাকে করতো, যেমন অ্যাপল, তারপরে হচ্ছে ব্যানানা। তো এটা তো সিরিয়াল হয়েই গেল, আমি হচ্ছে এই টুলটাই দিই, ব্যানানা, তারপরে দিলাম অ্যাপল, তারপরে দিলাম জ্যাকফ্রুট, গ্রেপ, তারপরে হচ্ছে এই কয়টাতেই যদি আমরা ই করি, সর্টিং করি, এখান থেকে দেখেন টেক্সট ধরছে অটোমেটিক, অ্যাসেন্ডিং দিয়ে দিলাম। ওকে, এই যে অ্যাপলটা উপরে আসছে, ব্যানানা, তারপরে গ্রেপ, তারপর হচ্ছে জ্যাকফ্রুট আসছে। তো এটাকে যদি আমরা ডিসেন্ডিং দিতাম এখান থেকে, ডিসেন্ডিং, তাহলে হচ্ছে ওকে দিলে উল্টা দিক থেকে জ্যাকফ্রুট আগে, মানে জেড টু এ, একটা হচ্ছে এ টু জেড আর একটা জেড টু এ, উল্টা দিকে আমাদের সর্টিংটা হয়। ওকে, যদিও এটা আমাদের খুব বেশি এখানে কাজে লাগে না, এইসব যদি ডাটা অ্যানালাইটিক্স বা হচ্ছে এই ফিল্টারিং, সর্টিং, এই জাতীয় কাজগুলো আমরা এক্সেলেই বেশি করি, তো ওয়ার্ডে এখানে খুব একটা কাজে লাগে না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ মার্ক। একটু আগে আমাদের যে প্যারাগ্রাফটা ছিল, সেই প্যারাগ্রাফটা যদি আমি আবার একটু নিয়ে আসি, উম, এই যে দেখেন একটা প্যারাগ্রাফ মার্ক নামে একটা জিনিস আছে। এটাতে ক্লিক করলে প্যারাগ্রাফ মার্কিং গুলা শো করে, কোথায় আপনি স্পেস দিচ্ছেন, এই যে দেখেন স্পেস দেখা যাচ্ছে, এক একটা ডট হচ্ছে এক একটা স্পেস, এবং কোথায় আপনি এন্টার চাপছেন, এই যে এন্টার দেখা যাচ্ছে, এইগুলা দেখা যায়। এটা কিন্তু প্রিন্টে আসবে না, ঠিক আছে, এটা জাস্ট আপনার দেখার জন্য যে কোথায় কোথায় আমি স্পেস যদি ডাবল স্পেস হয়ে যায়, ধরেন যে এখানে আপনি দুইটা স্পেস দিয়ে দিচ্ছেন, ওই যে দেখেন দুইটা ডট দেখা যাচ্ছে, ঠিক আছে, কারেকশনের জন্য আপনি এটা ইউজ করতে পারেন। আবার এটাতে ক্লিক করলে এটা চলে যাবে। তবে একটা বিষয় বলি, ধরেন যে আপনি বাংলা লিখতেছেন এবং বাংলাটা লিখছেন আহ সুতুনিয়াম যে বা ওই বিজয় ইউজ করে, লিখলাম হচ্ছে আমাদের দেশের অবস্থা খুব একটা ভালো না, ঠিক আছে। এবার যদি আমি প্যারাগ্রাফ মার্কটা একটু অন করে দেই, দেখেন কি অবস্থা হয়েছে। এটার জন্য তো আমি ঠিকই বুঝতে পারতেছি, কিন্তু বাংলায় যদি আপনি আনসি ফরম্যাটে কিছু লেখেন বিজয়ে, তখন কিন্তু এই যে এই ঝামেলা হয়ে যেতে পারে। তা আপনি হুট করে এটা দেখে আবার মাথা ঘামা যাওয়ার কিছু নেই, এখান থেকে এটাতে চাপ দিলে এটা ঠিক হয়ে যাবে। ওকে, এই ছিল প্যারাগ্রাফ রিলেটেড সব আলোচনা। এবার যদি আমরা একটু স্টাইলসে দেখাই, স্টাইলসটা হচ্ছে প্রিডিফাইন্ড অনেক স্টাইল আছে, এইগুলো আমরা চাইলে জাস্ট এক ক্লিকে অ্যাপ্লাই করতে পারি। তো ধরেন যে এইখান থেকে এটা আমার একটা হেডিং বা এই এই লেখাটা টাইটেল গুলাকে আমি সেম স্টাইলে রাখতে চাই, তখন আপনি এখান থেকে ধরেন এই যে হেডিং দিয়ে দিলেন, তো হেডিং এর স্টাইলটা এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই যে যে স্টাইলটা অ্যাপ্লাই হইলো, এটা ধরেন যে আপনার পছন্দ হচ্ছে না বা আপনি নিজের মতো করে কয়েকটা স্টাইল বানাইতে চান, তখন কি করতে হবে, হেডিং এর স্টাইল আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, অথবা আপনি নিজে একটা চাইলে স্টাইল তৈরি করতে পারেন। ধরেন যে আপনি এখান থেকে ক্রিয়েট এ স্টাইল, নতুন একটা স্টাইল তৈরি করবেন। তো আমি নাম দিলাম হচ্ছে রুহুল আমিন, রুহুল আমিন, রুহুল আমিন নামে একটা স্টাইল বানাইতে চাই। ওকে, তো রুহুল আমিন নামে একটা স্টাইল হইলো। তো এই স্টাইলটাকে আমি মডিফাই করব, এই যে এখান থেকে আইসা, তো রুহুল আমিনের কালারটা আমি ধরেন যে দিয়ে দিলাম লাল, এবং এটা বোল্ড করে দিলাম, এটার ফন্ট সাইজ দিয়ে দিলাম হচ্ছে 14, হ্যাঁ, দিয়ে আমি হচ্ছে ওকে চাপ দিলাম। এবার দেখেন রুহুল আমিন এই স্টাইলটা আমি যাকেই অ্যাপ্লাই করব সেই কিন্তু এরকম হয়ে যাবে। ধরেন যে আমি এই জিনিসটাকে রুহুল আমিন অ্যাপ্লাই করব, এই যে রুহুল আমিন অ্যাপ্লাই করলাম, দেখেন এটা কিন্তু অটোমেটিক বড় হয়ে গেছে, ঠিক আছে। তো এই স্টাইল আমরা চাইলে সেভ করে রাখতে পারি আমাদের মতো করে। আবার হচ্ছে এইখান থেকে যেই কটা স্টাইল আছে সেইগুলোও ইউজ করতে পারি। তবে এটার মোস্ট চমৎকার একটা ইউজ আছে, আমরা টেবিল অফ কন্টেন্ট যখন শিখবো, অটোমেটিক সূচিপত্র কিভাবে তৈরি করতে হয়, তখন আমার এটা কাজে লাগবে। এই যে হেডিং, হেডিং টু, হেডিং থ্রি, এইগুলো আমাদের কাজে লাগবে, সেটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফাইন্ড। আমি যদি আমার ডকুমেন্টের ভিতরে কোনো একটা কিছু খুঁজে বের করতে চাই, তখন এই ফাইন্ডে ক্লিক করলে সেটা খুঁজে বের করা যায়। যেমন ধরো যে আমি লিখলাম হচ্ছে NUNC, দেখেন এই যে NUNC নামে দুইটা জিনিস আছে, যদি এগুলার মিনিং নাই, আমি জাস্ট এখান থেকে দেখে টাইপ করছি, এখানে দেখা যাচ্ছে টু রেজাল্টস, ঠিক আছে,
টু রেজাল্টস এর কোথায় কোন রেজাল্টটা? এই যে এখানে দুইটা রেজাল্ট দেখা যাচ্ছে। ওকে, কোন একটা জিনিস খুঁজে বের করতে হলে এখান থেকে ফাইন্ডে যাব। রিপ্লেস কোনো কিছু যদি আমি চেঞ্জ করে দিতে চাই, ধরেন যে মাঝখানে ওই যে যশোর সহ কয়েকটা জেলার নামের বানান চেঞ্জ হইলো না ইংরেজিতে, ঠিক আছে? তো ধরেন যে সেগুলাকে আপনার ডকুমেন্ট 500 পৃষ্ঠার একটা ডকুমেন্ট, সেখানে যশোর বানান আগে ছিল যেরকম, এখন চেঞ্জ করতে হবে। এখন আপনি ধরে ধরে যদি সবগুলা চেঞ্জ করতে যান, আপনার কিন্তু হিউজ সময় লেগে যাবে। তো আপনি এখান থেকে রিপ্লেস করে দিতে পারেন। ধরেন যে অ্যানিউয়েন্সি যে কয় জায়গায় আছে সেগুলাকে আমি চেঞ্জ করে হাবিব দিয়ে দিলাম, ঠিক আছে? রিপ্লেস অল দিয়ে দিলাম। এতে কি হবে? আমাদের সবগুলা রিপ্লেস হয়ে গেল। ক্লোজ। এবার দেখেন অ্যানিউয়েন্সে বলতে কিছুই নেই, এই যে এখানে হাবিব চলে আসছে, এইখানে হাবিব চলে আসছে, ঠিক আছে? তো এক সেকেন্ড, এভাবে আমরা হচ্ছে রিপ্লেস করে দিতে পারি। আমাদের ডকুমেন্টে সবগুলা একসাথে রিপ্লেস হয়ে যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিলেক্ট। সিলেক্টে বেশ কিছু মজার জিনিস আছে। এখান থেকে সিলেক্ট অল এটা দিলে হচ্ছে আমাদের সব একসাথে সিলেক্ট হয়ে যায়। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল A। কন্ট্রোল A চাপলে সব একসাথে সিলেক্ট হয়ে যায় আমার ডকুমেন্টের। যে 500 পৃষ্ঠার ডকুমেন্টের যা আছে, ছবি থেকে শুরু করে টেক্সট সবকিছু একসাথে সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে সিলেক্ট অল করতে পারি। সিলেক্ট অবজেক্টটা হচ্ছে আমরা যদি ছবি বা শেপ সিলেক্ট করতে যাই, তখন সিলেক্ট অবজেক্টের মাধ্যমে সিলেক্ট করতে পারি, ঠিক আছে? তো এরপরে যেটা সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, যেমন ধরেন যে এই যে এইটার যেই ফরম্যাটিং, এটাও কিন্তু সেম ফরম্যাটিং, একই স্টাইল না দুইটা? তো এই স্টাইলগুলো যদি সেম স্টাইলের সবগুলো যদি ধরতে চাই, তখন আমরা এখান থেকে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, এই যে দেখেন এইটা ধরছে আর এইটা ধরছে, বাকিগুলো কিন্তু ধরে নাই, ঠিক আছে? এখন আমি চাইলে এই লেখাগুলোকে একটু ফন্ট সাইজ বাড়াই দিতে পারি বা ছোট করে দিতে পারি, বা আমি হচ্ছে এটার যে এই লেখার কালার আছে, কালারটাকে চেঞ্জ করে আমি ভিন্ন একটা কালার দিয়ে দিতে পারি, ঠিক আছে? এটা আমার উপর যে আমি সিলেক্ট করি কি করব, বা এই সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি আমি, ঠিক আছে? তো এই যে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং এটার মাধ্যমে করতে পারি। আরেকটা আছে সিলেকশন প্যান। সিলেকশন প্যানটা আমরা ওই অবজেক্টের ক্ষেত্রে কাজে লাগে। আমার যেহেতু এখানে কোনো অবজেক্ট নাই, এই কারণে কিছুই দেখা যাচ্ছে না। ওকে, আমরা তাহলে আজকের ক্লাসটাকে একটু রিক্যাপ করি যে আমরা আজকে কি শিখলাম। আমরা মূলত প্যারাগ্রাফ শিখলাম। প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট, লেফট, সেন্টার, রাইট, এবং এইগুলার শর্টকাট বলছিলাম কন্ট্রোল L লেফট, কন্ট্রোল ই সেন্টার, এবং কন্ট্রোল R রাইট। আর দুই পাশ সমান করতে হলে জাস্টিফাই কন্ট্রোল J ইউজ করছিলাম। এরপরে হচ্ছে আমরা লাইন হাইট নিয়ে কথা বললাম। লাইন হাইটে হচ্ছে বলছি স্ট্যান্ডার্ড 1.15 অথবা 1.5 সর্বোচ্চ দিতে, এর চাইতে বেশি না দিতে। এরপরে প্যারাগ্রাফের ভিতরে আমরা শেডিং বা ব্যাকগ্রাউন্ড কালার চাইলে দিতে পারি, প্যারাগ্রাফে বর্ডার দিতে পারি। এখানে এসে আমরা শিখলাম হচ্ছে বুলেট কিভাবে ইউজ করতে হয়, কাস্টম বুলেট নিজের মতো করে কিভাবে ইউজ করা যায় সেইগুলা দেখলাম। এরপরে নাম্বারিং, নাম্বারিং নিয়ে আমরা বেশ কিছু আলোচনা করলাম। নাম্বার কিভাবে ইউজ করা যায়, নাম্বারের ফরম্যাটটা কিভাবে চেঞ্জ করা যায়, পাশাপাশি হচ্ছে বাংলা নাম্বার কিভাবে ইউজ করা যায়। মাল্টি লেভেল লিস্ট নিয়েও আমরা কথা বললাম, মাল্টি লেভেল নাম্বার দিয়েও করা যায়, বুলেট দিয়েও করা যায়। ইনডেন্টেশন নিয়ে কথা বলছি, এবং হচ্ছে টেক্সট ডিরেকশন, সর্টিং এবং প্যারাগ্রাফ মার্ক, এই বিষয়গুলো আমরা আলোচনায় নিয়ে আসছি। এই বিষয়গুলো কিন্তু মনে হচ্ছে যে ছোট ছোট বিষয়, আপনার এই ছোট ছোট বিষয়গুলোই আপনার হচ্ছে ফুল কমপ্লিট একটা প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে কাজে লাগবে। সবকিছুই ছোট, কিন্তু এটার ইম্প্যাক্ট, প্রতিটা জিনিসের ইম্প্যাক্ট আছে। এই কারণে আমাদের প্রত্যেকটা জিনিস একটু খুঁটিনাটি শেখা দরকার। ওকে, এরপর স্টাইল সম্পর্কে কথা বললাম। আমরা চাইলে আমাদের নিজেদের মতো স্টাইল বানায় রাখতে পারি, অথবা এইখান থেকে কোনো একটা স্টাইল আমাদের লেখায় ইউজ করতে পারি। ফাইন্ড, কোনো একটা শব্দ বা লেখা, টেক্সট খুঁজে বের করতে পারি আমরা। রিপ্লেস, একটা শব্দকে বা একটা লেখাকে অন্য কিছু দিয়ে চেঞ্জ করতে পারি। সিলেক্টের ভিতরে আমরা বেশ কিছু অপশন দেখলাম সিলেক্ট করার জন্য। এবার যদি আসি আপনাদের হোমওয়ার্কে, যে বিষয়গুলো আছে, হোমওয়ার্কে আপনারা যেটা করবেন, একটা টাইপ এ প্যারাগ্রাফ অন মাই ডেইলি রুটিন। হ্যাঁ, আপনার ডেইলি রুটিনের উপর একটা প্যারাগ্রাফ লিখবেন। এখানে অ্যাটলিস্ট দুইটা বুলেট স্টাইল ইউজ করবেন। বুলেট, যে আপনার ডেইলি রুটিনের ভিতরে বুলেট ইউজ করবেন। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আপনি প্র্যাকটিস করবেন এইখান থেকে। মর্নিংটাকে ইভিনিং দিয়ে একটু দেখবেন রিপ্লেস করতে পারেন কিনা। ইউজ বোল্ড অ্যান্ড ইটালিক টু ইম্প্যাক্ট ওয়ার্ডস, আপনি গুরুত্বপূর্ণ শব্দগুলোকে বোল্ড ইটালিক করে প্র্যাকটিস করতে পারেন। এবং বুলেটস অ্যান্ড নাম্বারিং, আপনি লিস্ট, আপনি কখন কি করতেছেন সেগুলাকে লিস্ট করতে পারেন। ফাইনালি এটাকে ডেইলি রুটিন নামে একটা ফাইলে সেভ করবেন। এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক।
তবে হোমওয়ার্কে যে বিষয়গুলো দেওয়া হয় এইগুলা আমি মূলত ক্লাসে যা যা দেখাইলাম সেই বিষয়গুলাই কিন্তু এখানে হোমওয়ার্কে অল্প কিছু জিনিস দেওয়া আছে। আপনি প্রত্যেকটা জিনিস ধরে ধরে প্র্যাকটিস করবেন, পাশাপাশি ওই হোমওয়ার্ক গুলো করে ফেলবেন। ওকে, এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করতে চাই। আপনাদের যাদের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো একটু শুনবো। হ্যান্ড রেজ করে ফেলেন যাদের প্রশ্ন আছে। হুম, যাদের প্রশ্ন আছে তারা একটু হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, ইয়াসিন আরাফাত ভাই বলেন। জি ভাই, আমি যে এটা মানে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2007 আর কি। তো এটা হ্যাঁ, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 আর কি। এখানে আচ্ছা, গিয়ে যখন আমি সেভ করতে যাই তখন এটা হচ্ছে থাকে না, ওই যে ডক্স ফাইলটা আর নাই আর কি এটার মধ্যে। তাই আমি ক্ষেত্রে কি করা, এই যে মানে সেভ অ্যাজ টাইপ, যেখানে ফাইল নেম তো ধরেন দিলাম এটা যে কোনো একটা, আর হচ্ছে যখন সেভ অ্যাজ টাইপে যায় তখন এখানে আমার ইয়েগুলো নাই আর কি, যে ডক্স ফাইল যেটা, এই অপশনটা নাই আর কি। আর আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ডের হচ্ছে আর আর ডিওসি একটা- এক্স। আমি আর বলি, আমার হ্যাঁ। এখানে আরেকটা অ্যাক্সেস, এটা হচ্ছে আহ, উম, আরেকটা অ্যাক্সেস, এটা হচ্ছে ডাব্লিউ পিএস মনে হয় অফিস। হুম, হ্যাঁ, হুম। ডাব্লিউপিএস অফিস, এটা কি ইউজ করা যাবে? কিন্তু এটা ইউজ করতে গেলে আমার এখানে যে মানে ধরেন আমি কিছু একটা লিখলাম, লেখার পরে এটাকে আমি যে এডিটিং করব, মানে আমার হোম পেজে যে ধরেন প্যারাগ্রাফ পার্টটা বা আপনার হচ্ছে মানে ফরম্যাট প্রিন্টার পার্টটা, এগুলো হচ্ছে আমার কাজ করে না। এখন এই ক্ষেত্রে কি করা? ডব্লিউপিএস ইউজ করা যাবে না, কারণ আমরা শেখাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড। আপনি ডব্লিউপিএস আচ্ছা এ আচ্ছা প্র্যাকটিস করলে এলোমেলো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ডব্লিউপিএস বুঝতে দিয়েও পারছি। কিন্তু কাজ করা যাবে, কাজ করা হ্যাঁ যাবে, হ্যাঁ সমস্যা নেই, কিন্তু প্র্যাকটিস করতে গেলে আপনার এই যে প্রতিবার প্রশ্ন আসবে যে ভাই এটা কাজ করে না, এটা এরকম না, এরকম না। হ্যাঁ হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ডে ইউজ করবেন। এবার আসেন, আপনি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের 7 যে ভার্সনটা আছে, আপনার যে জি। ডিওসি এক্স ফরম্যাটে সেভ করতে হবে, যেমন এখানে ডিওসি এক্স বলছে, এটাতেই যে সেভ করতে হবে বিষয়টা এরকম না। যে আপনি কোনো একটা মাইক্রোসফট ওয়ার্ডের ইয়াতে। হুম। ফরম্যাটেই আপনি সেভ করবেন। তবে মাইক্রোসফট ওয়ার্ড 2007-এর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে পিডিএফ সেভ করা যায় না। হুম হুম। ঠিক আছে, PDF তো জি পিডিএফটা সেভ করতে হইলে আপনার ওই যে একটা এক্সটেনশন আছে, আমি হচ্ছে আমাকে টেলিগ্রামে নক দিন, দেখি এক্সটেনশনটা অনলাইনে এখনো অ্যাভেলেবল আছে কিনা। অনেক আগের ঘটনা, যেহেতু 2007 অনেক আগের ভার্সন। তো আচ্ছা আচ্ছা। এক্সটেনশনটা অ্যাড করলে আপনি হচ্ছে ওইটা 7 ভার্সনেও পিডিএফ করতে পারবেন। ঠিক আছে, আপনি অনলাইনেও যদি সার্চ করলে পাবেন অফিস, এমএস অফিস আচ্ছা, টু তাহলে কি আমি থাউজেন্ড কি সেটটা ইউজ করবো নাকি আরেকটা ডাউনলোড করে নেব? বুঝি না, আবার বলেন। মাইক্রোসফট ওয়ার্ড 7 এটা ইউজ করবো নাকি অন্য একটা আপডেট একটা বা 10 একটা ডাউনলোড করে নিলে 7 হবে? ইউজ করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এই জি যে সেভ এস পিডিএফ ফাইল হিপোতে আছে, সেভ এস পিডিএফ এর যে এক্সটেনশনটা, আপনার যদি পিডিএফ লাগে তখন এই জি এক্সটেনশনটা এই লিঙ্কে গিয়ে ডাউনলোড করে ইনস্টল করে নিলেই আপনার হচ্ছে সেভ এস পিডিএফ করতে পারবেন। এই যে দেখেন বেশ কিছু ভিডিও আছে, এইগুলো দেখলেই পাবেন। যদিও 7-এর পরের ভার্সন 10, তারপরে 13, এই প্রত্যেকটা ভার্সনেই পিডিএফ অপশনটা বাই ডিফল্ট আছে। আচ্ছা, জি, ইনশাল্লাহ। ওকে, তারপরে হচ্ছে দেলোয়ার হোসাইন ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, মূলত যারা কিছু কিছু জানে তাদের জন্য সহজ, যারা একেবারে জানে না তাদের জন্য একটু কঠিন হয়েছে মনে হয়েছে আমার। মনে করেন আপনি যে যেভাবে দেখা দিচ্ছেন, আগে থেকে যদি কিছু জানা না থাকে তাহলে এদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। মনে করেন আপনি বলছেন যে আপনি এইখানে যাবেন, এইখানে কিভাবে সেটা বলতে বলতে আপনি আরেকটা ধাপে চলে যান, তাহলে সেটা নতুন যারা আছে তাদের একটু ক্যাচ করে নিতে কষ্ট হবে বলে মনে হচ্ছে আমার। আর একটু স্লোলি দেখানো যায়, আর একটু রিপ্লাই করে দুই একবার করে দেখানো যায়। আহ, ওই জায়গাটাকে নিয়ে যাওয়ার সময় যদি একটু আরো স্লো করা যায় তাহলে একটু আমাদের জন্য সহজ হতো। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আরো একটু স্লো যাব ইনশাল্লাহ। তবে আপনার যদি কোনো কিছুতে বুঝতে সুবিধা অসুবিধা হয় স্পেসিফিক, যে ভাই আমি এটা বুঝি নাই, তাহলে সেটা বলতে পারেন, আমরা নেক্সট ক্লাসে আরো একটু স্লো যাব ইনশাল্লাহ। ওকে, স্যার, এখানে ওই ওই বিষয়গুলা আলোচনা করা যায়, এগুলোতে আবার এগুলো ক্লিয়ার করার জন্য আরো বেশ কয়েকটা ভিডিও দেখার প্রয়োজন হবে আমার মনে হয়েছে।
এগুলা আমি যেগুলো দেখা দিচ্ছেন সেগুলা আহ, ভিতরে আরো অনেক কিছু জানার আছে যেগুলা হঠাৎ করে কমপ্লিট করা যায় না। আহ, যেমন যারা একেবারে নতুন তাদের জন্য কিন্তু সবগুলা আন্ডারলাইন দেওয়া ইত্যাদি যেগুলো লিখা বোল্ড করে তারপরে আপনি আপনি কি একেবারে নতুন? জি স্যার আমি একেবারে নতুন। আচ্ছা, নতুন হইলে আমি বিষয়টা সহজ করি। এখানে অনেকেই নতুন, শুধুমাত্র আপনি না, অনেকেই নতুন, বা এই বেসিক কোর্স আমরা তারাই করতে আসি যারা মোটামুটি নতুন। এখানে মানে শিখে কেউ আসে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি যে বিষয়টা বুঝতেছেন না, আমি দুইটা বিষয় বলি। এক হচ্ছে আমাদের এই ভিডিওটা দেওয়া হয়, আপনি একটু রিপিট করেন। তো নতুন হিসেবে এখন একজন জানাশোনা যে মোটামুটি জানে, তার জন্য একটু সহজ বলতেছেন, সে সহজ হইলো কিভাবে? তার কিন্তু সহজ হয়েছে এই হিসেবে যে সে আগে কয়েকবার হয়তো বা প্র্যাকটিস করছে, এই কারণে তার কাছে সহজ লাগতেছে। তো নতুন হিসেবে আপনার কাছেও কয়দিন পরেই সহজ লাগবে, ঠিক আছে? নতুন হিসেবে যেই কোনো জিনিস একটু কঠিন মনে হইতে পারে। তো দুইটা যেহেতু আপনি পরামর্শ দিচ্ছেন একটু স্লো যাইতে, আমরা একটু স্লো যাবো ইনশাল্লাহ। প্রয়োজনে কিছু কিছু বিষয় আবার রিপিট করব। আরেকটা বিষয় হচ্ছে আপনি এইগুলাকে একটু প্র্যাকটিস করেন। বাসায় বসে প্র্যাকটিস করতে গিয়ে যেখানে বুঝতেছেন না বা পারতেছেন না, সেই বিষয়গুলা হচ্ছে আহ, আমাদের ক্লাসে প্রশ্ন করেন যে ভাই এটা তো আপনি দেখাইছেন কিন্তু আমি পারতেছি না। সেখানে আমরা হচ্ছে এটাকে আবার এগেইন দেখাবো, ঠিক আছে? আবার দেখাবো যাতে আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন। ওকে। সিফাতুল্লাহ মাহমুদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উম, ভাই আমি যে জন্য হাত তুলেছিলাম সেটা হচ্ছে যে আপনি হোমওয়ার্কে যেটা বললেন, ইউজ ফাইন্ড এন্ড রিপ্লেস এ ওয়ার্ড, চেঞ্জ মর্নিং টু ইভিনিং, এটা আমি বুঝতে পারিনি আর কি। আপনি হচ্ছে ওই রুটিন যেহেতু তৈরি করবেন, রুটিন তৈরি করলে মর্নিং এ কিছু কাজ অ্যাড করবেন না, যে সকালে আমি জি এটা করব, এটা করব, এটা করব। সেই জি। মর্নিংটাকে আপনি ইভিনিং দিয়ে রিপ্লেস করে দেখবেন যে রিপ্লেস এই জিনিসটা ইউজ করতে পারতেছেন কিনা। আমরা ওই যে চেঞ্জ মানে করলাম না একটা রিপ্লেসটা শব্দকে কি অন্য ওই একটা যে শব্দ দিয়ে। মাঝখানে আমার নেটওয়ার্ক চলে গেছিল তো আমি দেখতে পাইনি এটা। আহ, আচ্ছা, রিপ্লেসটা হচ্ছে ধরেন এই যে এইখানে আমার হাবিব আছে, হ্যাঁ, জি। এইখানেও হাবিব আছে, এই দুইটা জায়গায় আমার হাবিব আছে। এই হাবিবটাকে রিপ্লেস করে আমরা হচ্ছে রুহুল করতে চাই, ঠিক আছে? দুইটা একসাথে রিপ্লেস করে দিব। তো এর জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম, এইখান থেকে এই যে রিপ্লেসে ক্লিক করব। এখানে দেখেন হাবিব চলে আসছে। রিপ্লেস করব হচ্ছে কি দিয়ে? রিপ্লেস করব রুহুল। হচ্ছে রুহুল দিয়ে। তাহলে সার্চ করলাম হচ্ছে হাবিব দিয়ে, কিন্তু রিপ্লেস করব রুহুল দিয়ে। আবার যতগুলো হাবিব আছে সবগুলাকে আমরা রিপ্লেস করে দিব, রিপ্লেস অল। দেখেন আমার এখান থেকে রুহুল আসছে, রুহুল আসছে। তো এভাবেই আপনার মর্নিং যেই শব্দটা থাকবে সেটাকে রিপ্লেস করে দেখবেন যে আপনি ই করতে পারেন কিনা, ইভিনিং করতে পারেন কিনা। ঠিক আছে ভাই। এটা কি উইন্ডোজ 7 মানে 2007 যে ভার্সন, এটা কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি যা দেখাইছি মোটামুটি সবই পাবেন। জি ভাই, ঠিক আছে। ট্রাই করেন, যদি ধন্যবাদ। কোনো কিছু না পান তাহলে আমাকে আবার একটু জানাবেন ইনশাল্লাহ। জি ভাই। আচ্ছা, আপনারা তো অনেকেই কানেক্টেড আছেন। ওই যে এক ভাই বললো যে একটু কঠিন লাগতেছে। আহ ভাইয়ের মতো আর কার কার অনেক বেশি কঠিন লাগতেছে ক্লাসগুলো? আমরা তাহলে আর একটু ইজি গোয়িং, আর একটু স্লো যাব, পাশাপাশি হচ্ছে কমপ্লেক্স বিষয়গুলো একটু এড়াই যাব। তো আমরা তো একে তো একটু বেসিক বিষয়গুলোই শেখাবো, পাশাপাশি এর ভিতরে আহ, যতটা শেখা যায়, ঠিক আছে? জি একটু ভাইয়া, বলেন তো কার। ক্লাসটা তো ক্লাসটা তো সহজই লাগছে, কিন্তু আপনার ওই কুইজে যায় তো মনে করেন মাথা গুলায় যাচ্ছে, যে শিখলাম একরকম কিন্তু ওখানে এসে ধরতে পারতেছি না। আচ্ছা, ওকে। আর 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 কার কঠিন মনে হচ্ছে কোন পয়েন্টে? বলেন। মামুন ভাই, আব্দুল্লাহ আল মামুন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এই যে এক দুইটা কোয়েশ্চেন মনে হচ্ছে মানে আউট অফ সিলেবাস আসছে আর কি। গত লেকচারে যেটা আসছিল ওইটা থেকে আসে নাই, মানে এই লেকচার থেকে আসছে এক দুইটা কোয়েশ্চেন মনে হয়েছে। আচ্ছা, ওকে। আর ইয়াসিন আরাফাত ভাই। হুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ক্লাস আসসালাম। ক্লাস এমনিতে মোটামুটি সহজ হচ্ছে, এমনিতে আমি নতুন। আর হচ্ছে কুইজ গুলো একটু কঠিন হচ্ছে আর কি। আচ্ছা, ওকে। কুইজ নিয়ে টেনশন করতেছেন না, কুইজ সামনে দেখবেন যে সহজ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তো প্রথম দিকে একটু কঠিন মনে হয়,
আর ক্লাস নিয়ে মানে কুইজ খুবই গুরুত্বপূর্ণ। তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমি কাজটা কতটুকু শিখতে পারলাম। হয়তোবা কিছু কিছু পয়েন্টে একটু কঠিন মনে হইতে পারে, কয়দিন পর আর এটাই কঠিন মনে হবে না। ঠিক আছে, কোশ্চেন গুলা নিয়ে আমরা প্রয়োজনে আবার একটু রিভিশন করব। তো ক্লাসে একেবারেই বুঝতেছেন না এমন কেউ আছেন যে ক্লাসে কিছুই বুঝতেছি না? না ভাই, সেরকম তো মনে হচ্ছে না। ক্লাসটা খুব ভালোই লাগছে এবং সহজই মনে হচ্ছে। মানে সমস্যা ওই একটা আছে, ক্লাসে সহজ হচ্ছে বুঝতে পারতেছি, কিন্তু কুইজে যায় একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। কুইজ আবার বিষয়টা কি? কুইজ তো মানে লিখিত টাইপের কোশ্চেন, তখন এই পরিভাষাগুলো লিখিত ফরম্যাটে চলে যায় আর কি। তো কুইজ বিষয়টা একাডেমিক, আর এই ক্লাসে আমরা যা শিখাই এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। ঠিক আছে, এই কারণে একটু এদিক সেদিক মনে হইতে পারে। তারপরে হচ্ছে খুব বেশি যে কমপ্লেক্স মনে হবে তা না, খুব সহজেই হচ্ছে দেখবেন যে আপনারা খুব বেশি সময় লাগবে না। ঠিক আছে, আহ, আশা করি আপনারা ভালো করবেন। আপনাদের জন্য শুভকামনা। যেখানে যেই সমস্যায় পড়বেন সেই সমস্যাগুলা এখানে আমাদের সাথে শেয়ার করবেন, তাইলে দেখবেন যে আস্তে আস্তে একটা সমাধান বের হবে। এক ভাই বললেন যে এটা একটু আর একটু স্লো গেলে ভালো হয়, বা আর একটু ইজি গোয়িং মেথডে বুঝাইলে ভালো হয়। তো আমরা চেষ্টা করবো আরো কত সহজে বোঝানো যায়। ওকে, প্রয়োজনে আমরা একটু কম শিখবো, কিন্তু পারফেক্টলি শেখা দরকার। যতটুকু শিখবো ততটুকু যাতে ভালোভাবে শিখতে পারি। ওকে। হ্যাঁ, মামুন ভাই আর কিছু বলবেন? ভাই, ম্যাকবুকে হচ্ছে ফ্রিতে ইউজ করার কোনো ইয়ে আছে কিনা? মানে আমি তো মানে অনলাইনের ভার্সন ইউজ করি আর কি, অনলাইনে ঢুকে ওয়েবসাইট দিয়ে মানে কাজ করি ম্যাকবুকে ফ্রিতে। ফ্রিতে? ম্যাকবুক যেখান থেকে নিছেন তারা একটা ভার্সন দেয় নাই? না, ওইটা নেওয়া হয়নি। ওদেরকে বললেই তো একটা দেয়। আর হচ্ছে ওই 365 ভার্সনটা 499 টাকায় পাওয়া যায় লাইফ টাইমের জন্য। এটা ইউজ করতে পারেন। ওই যে ডিজিটাল প্রোডাক্টস বাংলাদেশ, ওইখানে গিয়ে ওদের ওয়েবসাইট থেকে নিতে পারেন। ফ্রিতে ম্যাকবুকে সাজেস্ট না করাই ভালো, অনেক হাবি জাবি থাকে আর কি। ও 400। 99 টাকা মানে 500 টাকার ভিতরেই ভাই কি বলছেন ইয়েটা আবার বললে হবে? ডিজিটাল প্রোডাক্টস বাংলাদেশ, এরকম মেবি ডিজিটাল, এই যে ডিজিটাল প্রোডাক্টস বিডি, এই যে এই সাইটটাতে, হ্যাঁ, এই যে হুম। অফিস 365 প্রো প্লাস অ্যাকাউন্ট, হ্যাঁ, এই যে দেখেন 499 টাকা। ওদের পেজে নক দিন, নক দিলে ওরা আপনাকে একটা স্পেসিফিক একটা অ্যাকাউন্ট দিবে। ওই অ্যাকাউন্টে যে 1 টিবি, 1 টিবি OneDrive স্টোরেজও থাকবে, এটার ভিতরে 5টা ডিভাইস ইউজ করতে পারবেন। ও এটা আচ্ছা। ওই যে ক্র্যাক ভার্সন ইউজ করা চাইতে 500 টাকা খরচ করা ভালো। জি, বুঝতে ওই পেরেছি। যারা হচ্ছে একটু আগের ভার্সন ইউজ করতেছেন, তাদের যদি একটু আপডেট করতে মন চায়, তাহলে এইটাতে আপডেট করতে পারেন 500 টাকা খরচ করে। এটা মোটামুটি অনেক বছর, 4-5 বছর ইউজ করতে পারবেন নিশ্চিন্তে। ঠিক আছে, ধন্যবাদ। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উম, ধন্যবাদ প্রিয় স্যারকে, অত্যন্ত মনোমুগ্ধকর সুন্দর একটা ক্লাস অফার দিচ্ছেন। আমরা চেষ্টা করব সেই ক্লাসগুলো বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমাদের জীবনে প্রয়োগ করার জন্য ইনশাল্লাহ। জি, আমরা সালামের মাধ্যমে বাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় ভাইরা, আমরা তো হাজিরা লিঙ্ক দিয়েছি। যাদের কোনো কথাবার্তা নাই, ক্লাস শেষে প্রতিদিন হাজিরা দেওয়ার পরে আপনারা লিভ নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর যাদের প্রশ্ন থাকবে তারা এখন তো শেষ পর্যন্ত থাকলে হবে আর কি। আশা করি বুঝতে পারছেন।